হাসিনা কি রেখে গেছিল? দোজক। অন্তর্বর্তী সরকার একটা মানুষ ছেলে খেলার মতো নিচ্ছে। দেশের পরিচয়ের চেয়ে এটা বেশি ভারী না। শেখ হাসিনা থাকলেও ওনার একটা ক্ষমতা ছিল, তো ওইখানেও বলা গেলে যে একটা নিরাপত্তা কিছুটা হলেও ছিল, বাট এখন বলতে গেলে কেউ কোনো আইন মানতেছে না। ঠিক আছে, তো আমাদের অবশ্যই ভালো মনে হয়েছে যে আমরা এখন স্বাধীন, এই জন্য এইটা সেলিব্রেট করার জন্য আসছি 5 তারিখের। এর আগেও তো স্বাধীন ছিলেন, স্বাধীন ছিল না? ফেসবুকে কিছু হাসিনার এগেইনস্ট টেক্সট লেখা যেত। হ্যাঁ, আবরার তাহলে জীবিত থাকতো, আবরার জীবিত থাকতো। আমরা ওইটাই তো দেখেছি যে বাইরে থেকে বরং আমরা যতটা নিউজ পেয়েছি দেশে থেকে পাইনি মানুষজন আসল নিউজগুলো, যেগুলো হাসিনা উপর দিয়ে দেখিয়েছে যে উন্নয়ন হচ্ছে, বাট নিচে নিচে সে তো সব দেশটাকে অনেকখানি কি শেষ করে ফেলেছিল। এখন কি দেখছেন, এখন কি পরিবর্তন পেলেন? এত তাড়াতাড়ি তো সব পরিবর্তন হয়ে যাবে না, 1 বছরের মধ্যে হবে। ছেলেরা করেছে, আমাদের জেনজিরা করেছে। অবশ্যই না। হাসিনা কি রেখে গেছিল? দোজক। সময় লাগবে, এত থেকে সময় দিতে হবে, আর আমাদের সবার চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আমরা নিজেদের ভালো করি। নির্বাচন হবে, নির্বাচন হতেই হবে। একটা বছর দেখলেন অন্তর্বর্তী সরকার, এবং এই সময়টাতে কি পরিবর্তন দেখলেন? আগের যে সময়টা ছিল তার থেকে কি পরিবর্তন আপনি লক্ষ্য করলেন? আচ্ছা, পরিবর্তন বলতে এখনো তেমন পরিবর্তন দেখা যায়নি। তারপরও অন্তর্বর্তী সরকার যথেষ্ট চেষ্টা করছে যতটুকু তারা পারে পরিবর্তন করতে, কারণ যেহেতু ফ্যাসিস্ট সরকার 16টা বছর একটা বলা গেলে অত্যাচারের মধ্যে ছিল, তাদের নিজস্ব একটা আইন তারা চালিয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে যতটুকু অন্তর্বর্তী সরকার পেরেছে করার চেষ্টা করতেছে, বাট 1 বছরে তো অতটা পরিবর্তন হওয়া সম্ভব না, এটা আমরাও জানি। তো সময় লাগবে, তারপরে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ ভালো। আমার কাছে মনে হয় কি ফ্যাসিস্ট হাসিনাই শুধু চলে গেছে, আগের সিস্টেমে আছে, সবকিছুই আছে, এমনকি আরো বেশি হয়েছে অনেক ক্ষেত্রে। আপনার নিরাপত্তাও আপনি দিতে পারবেন না। হাসিনার সময় একটু ছিল, ও ফ্যাসিস্ট বাট ছিল। আমার তো মনে হচ্ছে অনেক ক্ষেত্রে আরো অবনতি হয়েছে। একজন তরুণ হিসেবে কেমন বাংলাদেশ প্রত্যাশা করেন? প্রত্যাশা একটাই, সবার তো নিরাপত্তাটা সবার আগে। যেহেতু আগে শেখ হাসিনা থাকলেও ওনার একটা ক্ষমতা ছিল, তো ওইখানেও বলা গেলে যে একটা নিরাপত্তা কিছুটা হলেও ছিল, বাট এখন বলতে গেলে কেউ কোনো আইন মানতেছে না। ঠিক আছে, অন্তর্বর্তী সরকার আর কি, যেটা কেউ আইন মানতেছে না। আবার আইনের কার্যক্রম যেটা, সেটাও অনেকটা অনেক দূর। আগে যেমন একটা আইনের কঠোর একটা ছিল, ওটা এখন নাই বলা গেলে, কারণ অন্তর্বর্তী সরকার একটা মানুষ ছেলে খেলার মতো নিচ্ছে। তো এই জন্য ধরেন যে মানুষের নিরাপত্তাটা নাই, কারণ পুলিশকেও এখন কেউ মানে না। কারণ ওই শেখ হাসিনার আমলে যখন ছিল, তারা পুলিশের নিজের জোর খাটাইছে, করছে, তো যার কারণে এখন পুলিশকেও কেউ ভয় পাচ্ছে না। তো সেক্ষেত্রে বলা গেলে যে নিরাপত্তাটা কম আর কি, নিরাপত্তাটা আমরা চাই। আপনি নিশ্চয়ই ভোটার এবার? হ্যাঁ। আচ্ছা, তারুণ্যের ভোট, এটা তো খুব গুরুত্বপূর্ণ। কেমন দলকে প্রত্যাশা করছেন? অনেকগুলো দল আছে, নতুন দলও আছে, এনসিপি, আপনাদের দল বলছে অনেকে, ছাত্রীদের দল, তাদেরকে কেমন দেখছেন? তাদেরকে দল বলতে কি, এখন এক একজন এক এক রকম। সবাই বলা গেলে সত্য কথা যেটা, যে নিজের স্বার্থের জন্য সব আছে। তো এখনো আমি কনফিউজ যে আসলে ভোটার হিসেবে আমি কাকে ভোট দিব, কারণ আগে তো বলতে গেলে ভোটও দেওয়া লাগতো না, নিজেই সব ভোট হয়ে যেত। এখন যেহেতু একটা কঠোর ভোট হওয়ার সম্ভাবনা শুনতেছি, যে কেন্দ্রতে হয়তো আর্মিরা থাকতে পারে, ইয়েরা থাকতে পারে, তো সেক্ষেত্রে আশা করি যে সুষ্ঠু নির্বাচন হবে, বাট ভোটটা নিয়ে এখন আমি কনফিউজ। আপু, 5 আগস্ট গত বছর আপনি কোথায় ছিলেন? এবং 5 আগস্ট আমি ছিলাম আগারগাঁও, আমার ফ্রেন্ডের বাসা। আমার বাসা মেনলি উত্তরা। তো আমরা যেহেতু শাহবাগের দিকে আগারগাঁওটা কাছে, আবার আমার ফ্রেন্ডের বাসা যেখানে, তো আমি 3 আগস্টের দিকে আগারগাঁও চলে আসছিলাম। তো আসার পর আওয়ামী লীগের যে নেতা বেতা ছিল, তারপরে আগারগাঁও যে কমিশনার ছিল, ওনারাও আমাদের উপর লাঠিচার্জ করে। তো যার কারণে আমার ফ্রেন্ডের প্যারেন্টস বের হতে দেয় নাই পরে। বাট 5 তারিখ সকালবেলা বের হতে চেয়েছিলাম, ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত কমিশনার পুরা এলাকা দখল করেছিল পুলিশ নিয়ে, বাহিনী নিয়ে, যার কারণে আমরা বের হতে পারিনি, লাঠিচার্জ করতেছিল সবাই। শেখ হাসিনা যাওয়ার পর আমরা বের হতে পারছি, তারপরও এখানে ঘোরাঘুরি করছি, এছাড়া গণভবনে ভিতরে যাওয়া হয়।
অনেক গত ধন্যবাদ। 5 আগস্ট এই 5 আগস্ট কিভাবে দেখছেন? তফাৎটা কি আসলে? আচ্ছা, তফাৎ বলতে গেলে ওই দিনের আনন্দটাই অন্যরকম ছিল, ঠিক আছে। এখন হচ্ছে এই 1 বছরের মধ্যে অনেক কিছু ঘটেছে, অনেক কিছুই আমরা দেখেছি, যেমন হচ্ছে অনেক জায়গায় আগুন লেগেছে, অনেকের ইয়ে হয়েছে, কিন্তু হচ্ছে গত বছর একটা আনন্দ ছিল। বাট পরবর্তী যে কিছু খবর আমরা পেয়েছি যে ছাত্রদের যে মৃত্যুর ঘটনা, তাদের অনেকেরই বিচার এখনো হয়নি। তো সেই ক্ষেত্রে একটা মনের মধ্যে একটা কষ্ট বা ক্ষোভ আছে বলা গেলে বিচারের ক্ষেত্রে। অনেক ধন্যবাদ, ধন্যবাদ, থ্যাংক ইউ আপু। ভাই ইটস মানে অ্যামেজিং যে আপনি এত বড় একটা পতাকা, আমাদের লাল সবুজ পতাকা বহন করতেছেন এবং অনেক ভারী এটা। এটা কেমন ওজন হতে পারে কেমন? এটা প্রায় 15-20 কেজির মতো হবে। 15-20 কেজি? 15 কেজির মতো হবে প্রায়। 15 কেজি এটা আপনি বহন করতেছেন, ইটস টু রিস্কি, এবং তারপরও পরিশ্রম করে বহন করতেছেন কেন? আসলে এটা দেশের পরিচয়ের চেয়ে এটা বেশি ভারী না, এক। আর 2 নম্বর, আমি দায়বদ্ধতার জায়গা থেকে এটা নিয়ে আসছি। আর আরেকটা বিষয় হলে পৃথিবীর সবচেয়ে বড় পতাকা নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার আমি, তা স্বাভাবিকভাবেই আমার সাথে এটা একটু মানে রিলেভেন্ট। এই জন্য আসলে আমি বাংলাদেশ প্রশ্নে যে কোনো অ্যাক্টিভিটিতে আমি উপস্থিত থাকার চেষ্টা করি আর কি। ভাই একটা বছরে কী কী পরিবর্তন পেলেন, পজিটিভ এবং নেগেটিভ দুইটাই আপনার কাছ থেকে জানতে চাই। আমি নেগেটিভটাই প্রথমে বলি। আমাদের প্রত্যাশার পরিমাপটা ছিল অনেক বেশি, সেই অনুপাতে আমরা দৃশ্যমান তেমন কিছু দেখতে পাইনি। আর পজিটিভ হলে গিয়া আমাদের পরিবর্তনের একটা আবহ, শুধু স্ট্রাকচার বা রাষ্ট্রীয় কাঠামো না, মানুষের জনসাধারণের ভিতরে, মনের ভিতরে থেকে চলে আসছে। এটা একটা পজিটিভ অ্যাপ্রোচ। আর তারুণ্যদীপ্ত একটা শক্তি দৃশ্যমান, আগে যেটা দৃশ্যমান ছিল না সেটা দেখা যাচ্ছে। এটা সবচেয়ে বড় একটা পজিটিভ দিক। এটা পলিটিক্যাল অ্যাপ্রোচ হতে পারে, ইকোনমিক, সোশ্যাল বা কালচারাল অ্যাক্টিভিটির ভিতরেও আমরা দৃশ্যমান দেখি। ফ্যাসিস্ট হাসিনা চলে যাওয়ার পরে রাজনৈতিক দলগুলোকে আরও বেশি বেপরোয়া হয়ে গেছে, আপনার কাছে কি মনে হয়? আমি ফ্যাসিস্ট হাসিনা শব্দটা বলবো না। ফ্যাসিজমটা মানুষের অন্তরে, প্রত্যেকটা রাজনৈতিক দল তো একটা ক্ষুদ্র অংশ সমাজ কাঠামোর ভিতরে। ফ্যাসিজম আপনি অন্তরে, স্ট্রাকচারে, গঠনে সব জায়গাতেই আছে। আমি যদি ফ্যাসিস্ট হাসিনা বলি, আমি বলতে পারবো ফ্যাসিস্ট বিএনপি, ফ্যাসিস্ট জামায়াত, ফ্যাসিস্ট জাতীয় পার্টি, সবাইকে। ফ্যাসিজমটা আপনার অন্তরে, স্ট্রাকচারে। আপনি জনকল্যাণ, আপনি জনসাধারণের জন্য যখনই কিছু করবেন না, তখনই আমি আপনাকে ফ্যাসিজম আখ্যায়িত করব, এই জন্য যে আপনি আমার সমর্থন নিয়ে আপনি আমার কল্যাণে কাজ করেন না। আমরা আমি কষ্ট এবং ব্যথিত হই। স্বাধীনতা 54 বছর পরেও আমাদেরকে রাজনৈতিক দলগুলো আমাদের ভিক্ষাবৃত্তির চর্চা এখনও চলমান আছে। আমরা এখনও দেখি, আমরা কল্যাণমূলক কাজ দেখি না। আমরা দেখি না রাষ্ট্রীয় কাঠামো, দলীয় কাঠামোতে স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম থেকে শুরু করে বৃত্তিমূলক অনেক কার্যক্রম রাজনৈতিক দলগুলো নিতে পারে, কিন্তু আমরা দেখি না। কিন্তু আমাদের আশা প্রত্যাশা অনেক বেশি রাজনৈতিক দলগুলোর থেকে, যেহেতু আমরা ডেমোক্রেটিক পলিসির ভিতরে আছি। নিশ্চয়ই আমরা সেই চর্চাটাই করি, ডেমোক্রেটিক। কিন্তু এনসিপি যে রাজনৈতিক দল, নতুন বন্দোবস্ত কিংবা দ্বিতীয় রিপাবলিক কিংবা নতুন বাংলাদেশের কথা বলছে, মানুষ বলছে ওরাও বিতর্কিত হয়েছে, সমালোচিত হয়েছে। আপনি কি মনে করেন যে ল্যাক অফ এক্সপিরিয়েন্স রাজনীতিতে বড় একটা ফ্যাক্টর, নাকি অন্য কোনো ইচ্ছা বা লোভ সামলাতে না পারাও একটা বড় ব্যাপার ছিল? দেখেন, আমি এনসিপি, আমি ফ্যাসিস্ট হাসিনা, বিএনপি বলবো না। আপনারা হয়তো জানেন এরদোগান প্রথম সুযোগেই রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে। সে অন্য দল থেকে নতুন দল গঠন করে এবং প্রথম চান্সে আসছে। রাষ্ট্রীয় রাজনৈতিক প্রজ্ঞা, বিজ্ঞতা এবং অভিজ্ঞতা অনেক বড় একটা বিষয়, কিন্তু অভিজ্ঞতাই সব কিছু না। বড় বিষয় এবং সব কিছু না, এটা একটা বড় ফ্যাক্টর। আপনার যদি জনকল্যাণমূলক ইচ্ছা থাকে, কর্মসূচি থাকে, আপনি নতুন দল না, আপনি 6 মাসের ভিতরে রাষ্ট্রীয় কাঠামো, রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারবেন। আপনার ইচ্ছা, আপনার প্রত্যাশা, আপনার দূরদৃষ্টি কী, সেটা জনসাধারণের ইচ্ছার প্রতিফলন কি না, সেটা বড় বিবেচ্য বিষয়। অনেক ধন্যবাদ ভাই, এবং আপনি দারুণ কথা বলছেন। ইটস রিয়েলি অ্যামেজিং ফর মি। থ্যাংক ইউ ভেরি মাচ।